KTV Originals। নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, কো পাওয়ার্ড বাই জ্যাক অলিভ অয়েল। আজকে চতুর্থ দিনের টেস্ট ম্যাচ চলছে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে। সেই ম্যাচ নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে পেয়ে গেছি আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষকে। জয়দা, আরও একবার ওয়েলকাম তোমার স্টেডিয়াম বুলেটিনে। জয়দা, আজকে চতুর্থ টেস্ট ম্যাচ ইতিমধ্যেই চলছে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ম্যাচটা এখন বলো তো? দেখো, এই মুহূর্তে যা অবস্থা ম্যাচের, তাতে বলতেই হচ্ছে যে হার বাঁচানোর জন্য একটা জোর লড়াই চলছে। ভারতীয় দুই ব্যাটার এই মুহূর্তে শুভমান গিল এবং KL রাহুল ব্যাটিং করছেন। এই মুহূর্তে যখন আমরা স্টেডিয়াম বুলেটিন করছি এই সময় কিন্তু খেলা চলছে, খেলা শেষ হয়নি। এবং ভারতের স্কোর এই মুহূর্তে সেটা হচ্ছে 165 2 উইকেটের বিনিময়ে। মনে রাখতে হবে 0 রানে 2টি উইকেটের পতন হয়ে গিয়েছিল এবং তারপর কিন্তু একটা লম্বা পার্টনারশিপ হয়েছে যেখানে শুভমান গিল একটা পিভোটাল রোল প্লে করেছেন। আমরা জানি প্রথম দুটি টেস্ট ম্যাচে দুর্ধর্ষ ব্যাটিংয়ের পর তারপরের ইনিংসগুলোতে ব্যর্থ হয়েছিলেন শুভমান গিল। তারপর আবারও এই ইনিংসে দারুণভাবে কিন্তু একটা ক্যাপ্টেন্স নক খেলছেন এবং অপরদিকে KL রাহুল দুর্ধর্ষ ব্যাটিং করছেন। একটা ছোট্ট আপডেট এখানে দিয়ে দেবো যে 174 রান 2 উইকেট ইতিমধ্যেই, এবং সেক্ষেত্রে আজকের দিনের মতো কিন্তু খেলা শেষ এখানেই। জয়দা, দুর্ধর্ষ 174 2 উইকেটে, এবং বলাই যায় যে মানে টেস্ট ক্রিকেট কিভাবে খেলতে হয় সেটার একটা এক্সিবিশন যেন দেখালেন KL রাহুল এবং শুভমান গিল। বাকি যেসব ব্যাটাররা এই মুহূর্তে প্যাভিলিয়নে বসে দেখছেন খেলা, তারা নিশ্চয়ই শিখবেন এই এক্সিবিশন থেকে এবং অবশ্যই মোটিভেটেড হবেন। কারণ আমরা জানি যে ঋষভ পান্তের চোট লেগেছে, তিনি কতটা ব্যাটিং করতে পারবেন সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। এবং প্রথমেই যখন আজকে 2টি উইকেটের পতন হয়ে যায় তখন কিন্তু অনেকেই মনে করছিল হয়তো আজকেই অল আউট হয়ে যাবে টিম ইন্ডিয়া। সেখান থেকে একটা জোর লড়াই, এই বুক চিতিয়ে যে লড়াইটা লড়লেন KL রাহুল এবং শুভমান গিল, সেটা কিন্তু মনে রাখবে ম্যানচেস্টার। এবং এই লড়াইটার জন্য হয়তো ভারত এই টেস্ট ম্যাচ ড্রও করে ফেলতে পারে। আমি একটু বলে দিই, কালকের আবহাওয়ার দিকে কিন্তু অনেকের নজর রয়েছে। কালকের প্রেসিপিটেশনের সম্ভাবনা 25%, 18 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে এবং 66% হিউমিডিটি ম্যানচেস্টারে। তাই বৃষ্টি এবং একই সঙ্গে এফোর্ট ভারতীয় ব্যাটারদের তরফ থেকে যদি আসে তাহলে এই ম্যাচটা ভারত হয়তো বাঁচিয়েও ফেলতে পারে। এবং ভারত যদি এই টেস্ট ম্যাচটা ড্র করে দেয় তাহলে এটা কিন্তু ভারতের জয়ের সমান। কারণ যে জায়গায় ম্যাচ চলে গিয়েছিল, যেখানে ইংল্যান্ড দল 669 রান করে ভারতের 358 রানের জবাবে, সেখান থেকে কিন্তু মনেই করা হচ্ছিল হয়তো ইনিংস হারের দিকে এগোচ্ছে ভারতীয় দল। এবং প্রথমে ভারতের ইনিংসের যখন শুরুটা হলো, পরপর যখন 2টি উইকেটের পতন হলো, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন আউট হয়ে গেলেন, তখন কিন্তু অনেকেই এটা ভেবেছিল যে একদম নিশ্চিত ইনিংস হারের দিকে এগোচ্ছে ভারতীয় দল। সেখান থেকে ফিনিক্সের মতো প্রত্যাবর্তন এবং ক্যাপ্টেন্স নক শুভমান গিলের এবং যোগ্য সঙ্গ সেক্ষেত্রে KL রাহুলের। একেবারে তুমি যেমনটা বলছিলে, আজকের এই যে একটা খারাপ পারফরমেন্স আমরা পেলাম, সেক্ষেত্রে কি ব্যাটিংটা কি অনেক দায়ী? কারণ তুমি যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন তাদের কথা উল্লেখ করলে। দেখো, যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছেন, তবে এর আগেও আমরা দেখেছি যে তার কাছ থেকে অনেক প্রত্যাশা। তিনি দায়সারাভাবে ব্যাটিং করতে পারেন না। যেখানে এই ইনিংসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের জন্য, সেখানে এবারও কিন্তু এই দ্বিতীয় ইনিংসে এসে তিনি ব্যর্থ হলেন। আর সাই সুদর্শন প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছেন, যথেষ্ট টেকনিক্যালি তিনি শার্প, তবে কোথাও গিয়ে মনে হচ্ছে যে তার থেকেও হয়তো বেটার কেউ আসতে পারতেন এই জায়গাটায়। আমার বারবার আজকে মনে পড়ছিল সেই ভারতীয় দল যেটা নির্বাচন হলো ইংল্যান্ডের জন্য, এবং মুম্বাইতে দাঁড়িয়ে ভারতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার বলছিলেন যে নাও দেয়ার ইজ নো রুম ফর শ্রেয়াস আইয়ার। আমি ড্যাম শিওর শ্রেয়াস আইয়ার এই জায়গায় থাকলে তার তরফ থেকে একটা অ্যাপ্লিকেশন অবশ্যই দেখাতেন। এবং একই সঙ্গে আজকে বলার সময় হয়েছে বাংলার অভিমন্যু ঈশ্বরন, বাংলার বলে বলছি না, এই অভিমন্যু ঈশ্বরনকে কতদিন আর ট্র্যাভেল করাবে টিম ইন্ডিয়া। আমি একটু তার ডোমেস্টিক সার্কিটের রেকর্ডটা বলছি। 7000 রান করে ফেলেছেন, 27টি শতরান করে ফেলেছেন, অ্যাভারেজ 48, কিন্তু তার সত্ত্বেও এখনও পর্যন্ত টেস্ট ডেবিউ হয়নি অভিমন্যু ঈশ্বরনের, এবং প্রতিটি সফরে তিনি যাচ্ছেন। তাই তাকে যদি নাই নেওয়া হয় তাহলে বারবার ডিমোটিভেটেড করার তো কোনো মানে নেই। তাই এটাই বলার যে ভারতীয় টিম সিলেকশন নিয়েও কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করছে, এবং প্রশ্ন শুধু স্টেডিয়াম বুলেটিন তুলছে না, প্রশ্ন কিন্তু ভারতীয় ক্রিকেট কিংবদন্তিরাও তুলছেন।
জয়দা, এখানে একটা বিষয় জানতে চাইবো যে আমরা যখন ইতিমধ্যে ম্যাচ তো শেষ হয়েছে, তবে স্টেডিয়াম বুলেটিন যখন শুরু করলাম তখন আমরা ক্রিজে দেখতে পেলাম শুভমান গিল এবং KL রাহুল তারা ছিলেন। তাদের আজকের এই পারফরমেন্স সেইটাকে কিভাবে তুমি দেখছো, কিভাবে বিশ্লেষণ করো? দুর্ধর্ষ পারফরমেন্স। আজকে দেখো ইংল্যান্ড বোলাররা, তুমি যদি প্রথম থেকে ম্যাচ দেখো সেখানে দেখবে যে বারবার বাউন্সার শর্ট অফ লেন্থ ডেলিভারি দিচ্ছেন এবং ডিপে ফিল্ডার কিন্তু তারা রেখে দিচ্ছেন এবং স্পষ্ট হবে যেটা বেন স্টোকস করে থাকেন যে ট্র্যাপ করার একটা চেষ্টা করবেন অবশ্যই এক্ষেত্রে ভারতীয় ব্যাটারদের, কিন্তু খুব সুন্দরভাবে তারা কিন্তু শিখেছেন এবং শিখে দুর্দান্তভাবে অ্যাপ্লিকেশনটা দেখিয়েছেন এবং সেটার এক্সিবিশন দেখলো আজকে ম্যানচেস্টারের সবুজ খেলছে এবং দিনের শেষে এত একটা বড় পার্টনারশিপ শুভমান গিল এবং KL রাহুলের। একেবারেই আমরা তো আলোচনাতে রয়েছি। আজকে আমাদের এই চতুর্থ টেস্ট ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়েছে, আজকের মতন খেলা শেষ হয়েছে 174 রানে 2 উইকেট। অবশ্যই স্টেডিয়াম বুলেটিনে আমরা ফিরবো, তবে এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেয়ার। বিরতির পর আমরা আবারও ফিরবো, দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, কোথাও যাবেন না। স্টেডিয়াম বুলেটিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, কো পাওয়ার্ড বাই জ্যাক অলিভ অয়েল। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, আজকে তো আমরা কথা বলছিলাম যে ব্যাটিং পারফরমেন্স নিয়ে ভারতীয় টিমের, কিন্তু ভারতীয় টিমের বোলিং পারফরমেন্স সেটাকে কিভাবে দেখছো? দেখো স্কোর কার্ডই কিন্তু সব কিছু বলে দিচ্ছে। 669 রান ইংল্যান্ড করেছে, এর থেকে পরিষ্কার যে ভারতীয় বোলিংয়ে তেমন কিছুই ছিল না যেটা কাঁপুনি ধরাবে ইংল্যান্ড ব্যাটিং লাইন আপে। আমি একজনের নাম দেবো, অংশুল কম্বোজ। তিনি বোধহয় এখনও পরিণত হননি এই ফরম্যাটে, এই টেস্ট ফরম্যাটে খেলার জন্য। আমি একটু বলে রাখি তার মানে ফিগারটা: 18 ওভার 1টি মেডেন, 89 রান, 1টি উইকেট এবং 5-এর কাছাকাছি ইকোনমি। এটা তাও ঠিক আছে। এবার একটু বলি, তিনি তো ফার্স্ট বোলার, ফ্রন্টলাইন ফার্স্ট বোলার। তার ফার্স্টেস্ট ডেলিভারি এই টেস্ট ম্যাচে 135.3, স্লোয়েস্ট হচ্ছে 120.2 এবং অ্যাভারেজ সেটা হচ্ছে গড় 128.6 কিলোমিটার প্রতি ঘন্টা। তিনি ফ্রন্টলাইন ভারতীয় পেসার এবং তিনি 130-এর কমে বোলিং করছেন। যদি দুর্দান্ত সুইং বোলার হন তাহলেও কিন্তু ব্যাটাররা সুন্দরভাবে সেই সুইংটা নেগেট করতে পারবেন, যেহেতু স্পিডটা, ল্যাক অফ পেস রয়েছে অংশুল কম্বোজের। তাই কেন অংশুল কম্বোজের সিলেকশন, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসিদ্ধ কৃষ্ণার উপর ভরসাটা এত তাড়াতাড়ি হারানো বোধহয় ঠিক হয়নি। অজিত আগারকার এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন, নির্বাচক কমিটির প্রধান, নিশ্চয়ই দেখছেন এবং ইতিমধ্যে প্রশ্ন উঠছে অংশুল কম্বোজের সিলেকশন নিয়ে। আমি অবশ্যই ভারতের বোলিং যারা ভারতীয় বোলার রয়েছেন তাদের ফিগারটা বলবো। এই মুহূর্তে রবীন্দ্র জাদেজা আজকে সফলতম বোলার, 37 ওভার 1 বল, 143-এ 4টি উইকেট নিয়েছেন। তিনি উইকেট পাচ্ছিলেন না, তবে ব্যাট হাতে রান করছিলেন। ওয়াশিংটন সুন্দর অনেক পরে তাকে নিয়ে আসা হয়েছে। এখানে ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠেছে, গতকাল আমরা জানি শুভমান গিলের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠেছে এবং ওয়াশিংটন সুন্দর তারপরে মানে 67 ওভারের পরে এসেও কিন্তু 2টি উইকেট নিয়েছেন। 28 ওভার 4টি মেডেন, 107 রান, 2 উইকেট। শার্দুল ঠাকুর, তার সিলেকশন নিয়েও বিরাট বড় প্রশ্ন যে শার্দুল ঠাকুরকে যদি 11 ওভার করাতে হয় তাহলে এক্ষেত্রে কুলদীপ যাদব কেন নন? রবিচন্দ্রন অশ্বিন ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন যে এরকম একজন ট্রাম্প কার্ড তো দরকার ছিল ভারতীয় বোলিং লাইন আপে, কারণ ম্যাচ জিততে গেলে 20টি উইকেট প্রয়োজন। উইকেটকে নেবে, উইকেট টেকিং বোলারই তো নেই। 11 ওভার বোলিং করেছেন, 55 রান, কোনো উইকেট নেই। অংশুল কম্বোজেরটা আমি অলরেডি বললাম, 18 ওভার 1টি মেডেন, 89 রান, 1 উইকেট। তাই এটার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারতীয় বোলিং ফিগার কি, মানে বোলাররা কীরকম পারফর্ম করছেন। জসপ্রীত বুমরা, যার ওপর সব থেকে বেশি নির্ভরশীল প্রত্যেকে, 33 ওভার 5টি মেডেন, 112 রান দিয়েছেন, 2টি উইকেট অবশ্যই নিয়েছেন। তাই বোঝাই যাচ্ছে ক্লান্ত হয়ে পড়ছেন বারবার জসপ্রীত বুমরা। আর তাই বারবার উঠছে যে ভারতীয় বোলিং লাইন আপ কিন্তু সেরকম নেই যেরকমটা প্রত্যাশা করা হয়েছিল এবং তাই আবারও উঠছে যে একটা এক্স ফ্যাক্টর অবশ্যই দরকার ছিল ভারতীয় বোলিং লাইন আপে। কুলদীপ যাদবের নামটাই যেন বারবার উঠছে। একেবারে জয়দা, বেন স্টোকস তার কথা যদি বলি, তার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখলাম, তুমি কি বল? দুর্ধর্ষ পারফরমেন্স এবং ওয়ান ম্যান আর্মি। তিনি ব্যাট হাতেও যেমন খেলছেন, বল হাতেও তেমন খেলছেন। 5টি উইকেট নিয়েছেন, 17 রান করেছেন। ইংল্যান্ডের মানে ইতিহাসে, ক্রিকেট ইতিহাসে নজির স্থাপন করেছে। মানে শুধুমাত্র ব্যাট বল নয়, ক্যাপ্টেন্সিটাও কিন্তু দুর্ধর্ষ করছেন। কখন ফিল্ড প্লেসমেন্ট কীভাবে করবেন সেই বুঝে কিন্তু তিনি ফিল্ড প্লেসমেন্ট করছেন এবং আউটও করছেন ভারতীয় ব্যাটারদের। তাই হ্যাটস অফ বেন স্টোকসকে। একেবারে আমরা অবশ্যই আলোচনায় থাকবো। স্টেডিয়াম বুলেটিনের সময় হচ্ছে আরও একটা ছোট্ট বিরতি নেওয়া, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকবেন। স্টেডিয়াম বুলেটিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, আজকে ডার্বির কি আপডেট? দেখো, আজকে যত কাণ্ড কল্যাণীতে। আমরা জানি আজকে মরশুমের প্রথম ডার্বি, কলকাতা ফুটবল লিগের ডার্বি, এবং
ডার্বির রং লাল হলুদ। ম্যাচের ফলাফল 3-2 ইস্টবেঙ্গলের পক্ষে। অবশ্যই এই স্কোর লাইনটা আমি একটু বলে দিচ্ছি। ইস্টবেঙ্গলের হয়ে গোলদাতা ছিলেন আজকে জেসিন টিকে, 9 মিনিটে তিনি গোল করেন সায়ন ব্যানার্জি এবং ডেভিড, এবং অপরদিকে মোহনবাগানের তরফ থেকে কাস্তানভা এবং কিয়ান নাসিরি গোল করেন। তবে অনেক ঘটনার সাক্ষী আজকে কল্যাণী স্টেডিয়াম, এবং আমরা জানি যে ম্যাচের শেষ হওয়ার ঠিক 3 মিনিট আগে আলো নিভে যায় এবং তারপর একটা বাতিস্তম্ভের আলো নেভা অবস্থাতেই কিন্তু ম্যাচটা গড়ায় এবং শেষ হয় 3-2 এই ম্যাচের ফলাফল দাঁড়ায় ইস্টবেঙ্গলের পক্ষে। এবং আজকে এই যে ম্যাচটা আয়োজন যিনি করেছেন কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী, তার সঙ্গে আমাদের প্রতিনিধি স্বপন পাল কথা বলেছেন। এবং একই সঙ্গে ক্রীড়াক্ষেত্রে সবসময় যার নাম শোনা যায় সুজিত বসু, তিনিও আমন্ত্রিত ছিলেন এবং তারা সাধুবাদ জানিয়েছেন অবশ্যই আইএফএ-কে। কি বলেছেন তারা শুনবো। ফুটবল খেলা বাছুর থেকে থাকবে। আনন্দ লাগছে এটাই যে শহরের বাইরে একটা জেলাতে কল্যাণীর মতো শহরে ডার্বি হচ্ছে, অভিনব প্রয়াস। আমরা আইএফএ-কে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা যে আইএফএ এই একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছে। মোহনবাগান ম্যাচ একটা কল্যাণীর মতো শহরে হচ্ছে, খুব ভালো এবং আমার তো খুব ভালো লাগছে। আমি নিজেও এসেছি, সকলকে আমার শুভেচ্ছা। মোহনবাগান দুজনকে আমার শুভেচ্ছা জানাই। আমরা শুনলাম কল্যাণীতে আজকে ডার্বি হয়েছে এবং সেখানে যিনি এই ম্যাচের আয়োজনে ছিলেন নীলিমেশ রায়চৌধুরী, তিনি কি বলেন এবং একই সঙ্গে সুজিত বসু কি বলেছেন সেটাও শুনলাম। আমাদের প্রতিনিধি স্বপন পাল আজকে এই ম্যাচ কভার করেছেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্বপন পাল। আজকের ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ তুমি কভার করলে, যেখানে ম্যাচের ফলাফল 3-2 ইস্টবেঙ্গলের পক্ষে। কিভাবে দেখলে আজকের এই ম্যাচ, তোমার কি বিশ্লেষণ স্বপনদা? দেখো জয়জ্যোতি, একটা ডার্বি ম্যাচে 3-2 মানে 5টা গোল, বুঝতে পারছো যে ম্যাচটার কতটা উত্তেজনা ছিল। টান ম্যাচ, আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচ। তবে ডার্বির শুরুতে কিন্তু মোহনবাগানের কিন্তু ম্যাচটা ধরেছিল, কিন্তু তার প্রতিকূল পরিস্থিতিতে ইস্টবেঙ্গল 9 মিনিটে দুর্দান্ত গোল করে এগিয়ে যায়। জেসিন টিকের গোলটাও ছিল, মানে মাঠ থেকে একটা পাস দিয়ে যেভাবে ধোকা দিয়ে মোহনবাগান ডিফেন্ডারকে ধোকা দিয়ে যেভাবে জেসিন টিকে গোলটা বেশ দেখার মতো। তবে বলা যায় যে মোহনবাগান কিন্তু গোলকে কিন্তু পিছিয়ে ছিল না। মোহনবাগান প্রথমার্ধে গোল করতে হতো, এরকম লাখ খারাপ ছিল, যেভাবে কিয়ান নাসিরির গোল বল বাদ চলে ফিরে আসে, নাহলে হয়তো প্রথমার্ধে 1-1 হয়তো। কিন্তু যাই হোক, মোহনবাগানের থেকে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে ছিল তৃতীয়ার্ধে, তার রেজাল্টই পেয়েছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার দেখো, মরশুমের প্রথম দুটি ম্যাচ, একটা হচ্ছে ডুরান্ডের প্রথম ম্যাচ 5-0 গোলে যাওয়া, ইস্টবেঙ্গল সমর্থকরা প্রচন্ড খুশি হয়েছে। তারপর কলকাতা ডার্বিতে জয়, 3-2 গোলে জয়। এটা একটা বড় পাওনা। সবথেকে বড় কল্যাণী স্টেডিয়ামে প্রথম ডার্বি ম্যাচ। সেই ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল সমর্থকদের একদম খুশিতে ডগবগ, যাকে বলে, প্রায় 10,000 সমর্থক উপস্থিত ছিল, স্টেডিয়াম ভর্তি। মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা পুরো স্টেডিয়াম ভর্তি করে গেছিল। রেজাল্ট যাই হোক, আজকে ম্যাচটা কিন্তু একটা প্রাণবন্ত ম্যাচ হয়েছে, এই যেখানে ইস্টবেঙ্গলের কাছে সুপার 6-এর যোগ্যতা অর্জনের জন্য এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ মোহনবাগান যেভাবে কলকাতা লিগ শুরু পিছিয়ে প্রথম ম্যাচ। একদম স্বপনদা, একদম অনেক অনেক ধন্যবাদ তোমাকে। কলকাতার বাইরে ডার্বি কল্যাণীতে আজকে একদম এই ডার্বি ঘিরে যথেষ্ট উত্তাপ দেখা গিয়েছে এবং অবশেষে ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। এবারে আমরা অবশ্যই দেখব যে ইস্টবেঙ্গলের এই জয়ের পর ইস্টবেঙ্গল কোচ বিনু জর্জ, তিনি অনেকটাই দুশ্চিন্তা মুক্ত এখন বিনু জর্জ, এবং একই সঙ্গে ইস্টবেঙ্গল ফুটবলার সায়ন ব্যানার্জি, তারা কি বলেন শোনাবো। टीम कोई नेगेटिव रिजल्ट होगा, हमारा ऊपर सुपर 6 में जाने के लिए हमारा ये थोड़ा कम होगा। तो मैं यही फोकस किया, व्हाट एवर डर्बी इज देयर, मोहम्मदान, बट वी वांट टू विन, अदरवाइज डिफिकल्ट टू सुपर 6. Okay, so we are focusing step by step. Derby is a passion of Bengal football. No, never I saw like this kind of people, the state league. Amazing. এটা সবার লাইফেই আসে, সব প্লেয়াররাই মাঝে মাঝে একটু ডাউনফল হয়, কিন্তু আমি রোজ হার্ডওয়ার্ক করে গেছি, তাই আজকে রেজাল্টটা পেয়েছি, আর আগেও করে যাবো। নেক্সট ম্যাচগুলো আরও ইম্পর্টেন্ট।
এবারে আসবো মোহনবাগানের তরফ থেকে কি বক্তব্য। মোহনবাগান কোচ রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং অপরদিকে কিয়ান নাসিরি একটা সময় ডার্বিতে একদম আলোড়ন ফেলে দিয়েছিলেন এই কিয়ান নাসিরি, জামশেদ নাসিরির পুত্র। এই কিয়ান নাসিরি আজকেও কিন্তু গোল করেছেন, তবে আক্ষেপ তার গলায়, কি বললেন শুনবো। Referees know the best, we cannot say anything. If it's given, it's given. If it's not given, then we cannot do anything. Scoring is something that I'm supposed to do, and that's what I'm put on the field to do and provide at least. But obviously I'm not happy with the result. আমরা শুনলাম কিয়ান নাসিরি কি বললেন। ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রথম ডার্বি এবারে মরশুমে, এবং বলতেই হচ্ছে কলকাতার বাইরে কল্যাণীতে এই ডার্বি হচ্ছে, যেখানে 10,000 মানুষ আজকে গিয়েছেন দেখতে, এবং অবশেষে ম্যাচ কল্যাণীতে ইস্টবেঙ্গল জিতেছে 3-2। ডার্বি নিয়ে তো আলোচনা করলাম, সময় খুব কম অভিক। যাওয়ার আগে অবশ্যই এশিয়া কাপটা একটু বলে যেতেই হবে, কারণ অনেক নাটক চলছিল, বিস্তর নাটক। এই পাহালগাম হামলা, তারপরে আরও অনেকগুলো ডেভেলপমেন্ট, সিন্দুর অপারেশন, তারপরে এরকম মনে করা হচ্ছিল হয়তো এশিয়া কাপ ভারত খেলবে না, তবে হঠাৎ করে যেন ইউটার্ন এক্ষেত্রে বিসিসিআইয়ের। এবং একটা জিনিসে তারা স্টিক ছিলেন, মানে বিসিসিআই কর্তারা, রাজীব শুক্লা বারবার সেটা বলছিলেন, এবং সেক্ষেত্রে যেটা স্টিক ছিলেন সেটা কিন্তু করা হয়েছে। আমি একটু বলে দিই, এশিয়া কাপ এবার ইউএইতে হতে চলেছে। ইউএইয়ের দুটো স্টেডিয়াম, মানে দুবাই এবং আবুধাবিতে সবকটা ম্যাচ অনুষ্ঠিত হবে। ইন্ডিয়া পাকিস্তান এক গ্রুপে রয়েছে। 14ই সেপ্টেম্বর এই ম্যাচ হবে, এই মার্কি ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান 14ই সেপ্টেম্বর হবে। 9ই সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হবে, 28শে সেপ্টেম্বর ফাইনাল। দুটো গ্রুপ এতে ইন্ডিয়া পাকিস্তান ইউএই ওমান, এবং গ্রুপ বিতে শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান এবং হংকং। একেবারেই অসংখ্য ধন্যবাদ জয়দা তোমাকে। আমরা কথা বলছিলাম, এতক্ষণ দেখছিলেন স্টেডিয়াম বুলেটিন। এখানেই শেষ করতে হচ্ছে স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, কো পাওয়ার্ড বাই জ্যাক অলিভ অয়েল। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।